বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আমি জানি দুটি পাঁচ তারা হোটেল, তাজ হোটেল এবং মঞ্জু সেরাটন, এই দুটি জায়গায় সম্ভাব্য 20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ড্যামারেজ দিতে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি দুটো হোটেলের নাম শুনেছিলাম এবং সেক্ষেত্রে আমাদের মানে এজেন্সির মাধ্যমেই জেনেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। তো তাদের গাড়ি কি হবে, গাড়ি যারা দেন বাংলাদেশ মিশনে কতগুলো গাড়ি লাগবে, বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে কিনা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিল, সমস্ত তৈরি হচ্ছিল আর কি। এখন আমার যেটা মনে হয়েছে, যেটা আমরাও মানে ভারত সরকারের পররাষ্ট্র সূত্র থেকে, আপনি দেখেন গত শুক্রবারের ব্রিফিং এর যে উত্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায়, যে কঠোর ভাষায় 3টি শর্ত দিয়েছেন, কার্যত 3টি শর্তই খারিজ করেছে। একমাত্র ইস্যু যে কারণে সফর পাঞ্চাল আমি বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যার্পণের বিষয়টাকে কিভাবে জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হবে। এটা কিন্তু বলেননি যে আচ্ছা গঙ্গার পানি চুক্তির কি হবে, তিস্তার কি হবে, সীমান্ত হত্যার কি হবে, এসব বিষয় না, বিষয় একটি, এই শপথটা ছিল হাসিনা কেন্দ্রিক। এটাই দুর্ভাগ্যের বিষয় যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক বলে হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন সার্জে গৌড়ের ব্রিফিং এর পর, মিটিং এর পর, শেখ হাসিনা আওয়ামী লীগ ইররেলিভেন্ট, ইংরেজিতে বলেছেন ইররেলিভেন্ট, যেটা ইররেলিভেন্ট সেটা নিয়ে সকাল থেকে রাত। এটা একটা মানে কি বলা যাবে, এটাকে তো মানে আমি ভাষা পাচ্ছি না কি ব্যাখ্যা করার, কি শব্দ ব্যবহার করবো। 1962 সালে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা ভারতীয় চুক্তি, এবং আইন আছে, আর যে আইনটার ভিত্তিতে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। প্রথম তো একটা প্রশ্ন বলে রাখাই ভালো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় ভারতের সঙ্গে চুক্তি করেছেন সবই প্রায় দেশকে বিক্রি করে দেওয়ার জন্য, শুধু 2013টাকে বাংলাদেশের বিএনপি সরকার ভরসা করছে। এইটা শেখ হাসিনা একটা ভালো চুক্তি করেছিলেন, যেটা দেশ বিক্রি হবে, যেটা দারুণ। বারবার কথা বললেই বলছেন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি। একটা চুক্তি অন্তত শেখ হাসিনা বৈধতা পেল, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে এটা দেশ বিক্রি করে। দ্বিতীয়ত, তারা বারবার বলছেন যে পলাতক আসাম, দণ্ডপ্রাপ্ত আসাম। শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও আসেন। সেই চুক্তি অনুসারে বলা আছে, আইন অনুসারে, চুক্তি নয়, 1962 সালের আইন অনুসারে বলা আছে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেটের কাছে পত্র জমা দেবে যে এই সঠিকভাবে হয়েছিল, আর কোন মানে যেভাবে পদ্ধতিগতভাবে বিচার এবং সাজা শাস্তি দেওয়া হয়েছিল সেটা সঠিক কিভাবে দেওয়া হয়েছিল এবং তার স্বাক্ষর প্রমাণ সহ। এই প্রশ্নটার উত্তর পাওয়া জরুরি যে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের যাবতীয় প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ তার সমস্ত তারা ভারতকে দিয়েছেন কিনা, যদি দেন তাহলে তখন ভারত এটা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। আপনি কি জানেন সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়নি, ট্রাইব্যুনালের কাগজপত্র দেওয়া হয়নি? আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা মানে সরাসরি জবাব দেয়নি, কিন্তু বোঝা গিয়েছিল যে বাংলাদেশ সরকার এমন কোনো, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদির হত্যাকারীদের বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে, তো শেখ হাসিনার বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে কিনা এবারে স্পষ্টভাবে তারা বলেননি, যেহেতু স্পষ্টভাবে কোনো সাংবাদিক প্রশ্ন করেন। এই সরাসরি প্রশ্নের একটা সরাসরি উত্তর আগে পাওয়া দরকার যে হ্যাঁ তারা দিয়েছেন। ভারত সরকার বলছেন তারা জানেন। আমি বাংলাদেশ হাই কমিশনও খোঁজ করেছি, তারাও সেরকম, তারা নোট ভার্বেলে তাদের কাছে যা আসবে তারা ডাকঘরের মতো তারা পৌঁছে দেবেন ভারত সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত খালি নোট ভার্বালেই পৌঁছে দিয়েছেন, আর তো কিছু পৌঁছেছেন বলে কিছু জানা নেই। এবং এমন একটা রায়, যে রায় ওয়েবসাইটে পর্যন্ত সরকার দেয় না, মানে কেউ বাংলাদেশে কজন পড়েছেন, কিছু কিছু আইনজীবীরা জোগাড় করে পেয়েছেন, পড়েছেন, এটা হচ্ছে কিছু, তাও আবার কোনো পিডিএফ কপি নয়, শুনলাম সেটা নাকি স্ক্যান্ড কপি, তার অনেকাংশ উদ্ধার করা যায় না। এবং তো যখন রকম ইংরেজি ভুল আছে শুনেছি, যারা আইনজীবী পেয়েছেন তারা কেউ কেউ বলেছেন ভীষণ ইংরেজি ভুল আছে, ফলে ইংরেজি ওই ভুল থাকলে আবার ম্যাজিস্ট্রেট ডেকে মেকে ফেলে দিতে পারেন ডাস্টবিনে, এখন তিনি মানে বুঝবেন না যা ইংরেজিতে লেখা হয়েছে। ফলে আমার কাছে বিষয়টা আপনি যেটা বললেন তার এক কথায় উত্তর হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে বলতে হবে
যে তারা আইসিটি ট্রাইব্যুনালের রায় ভারত সরকারের কাছে পৌঁছেছেন কিনা এবং তার সাক্ষ্য প্রমাণ জমা দিয়েছেন কিনা। আমি তো শুনেছি সাক্ষ্য ওইটা প্রমাণ ঠিক আছে, আপনি যেটা বলছেন সে ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে তাহলে ভারতের আদালতে কোন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতের শরণাপন্ন হওয়ার কথাবার্তা হচ্ছে বা তারা মনে করছে শেখ হাসিনার যে বিচারের রায় সেটি বাংলাদেশের ট্রাইব্যুনালে ঠিক আছে, এই বিষয়টি আবার পুনর্বিবেচনা ভারতের আদালত করবে, নাকি প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি পড়েন কিনা এইটি বিবেচনা করবেন, কোনটি আসলে? দুটোই। ভারত কেন এটি ফিল করছে মানে এতদিন পরে এসে যে আদালতের শরণাপন্ন হতে হবে বা আদালতের মতামত নিতে হবে? না, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পরিভাষার মাধ্যমে প্রতিক্রিয়া দেয়। আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নয়, সে পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কাঁচা, কারণ তারা সব শব্দ ব্যবহার করেন যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোমেসির ভাষা নয়। মাফিয়া, গণহত্যাকারী, এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা নয়। যাই হোক, আমাদের এখানে বরাবর প্রথম দিন থেকে একটাই কথা বলা হয়েছে যে আমরা একটা নোট ভার্বালে পেয়েছি, আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আসলে এক্সট্রাডিশন বিষয়টা কি, এবং বিষয়টা তো সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমি বলছি না যে কেবলমাত্র বাংলাদেশে, আমি বলছি ভারতেরও হয়তো অনেকের ধারণা ছিল না। এক্সট্রাডিশন মানে তুই চাইলে তাকে ফেরত দিতে হবে, এরকম একটা ধারণা। ভারতের বহু আর্থিক অপরাধী যাদের ভারত চাইছে যুক্তরাজ্য থেকে ফেরত, আপনারা নাম জানেন সকলেরই, ললিত মোদী, নীরব মোদী, বিজয় মালিয়া, তারা সব লন্ডনের আদালতে তাদের বিচার চলছে। ভারত তাদের যাবতীয় কাগজপত্র সেখানে পাঠিয়েছে এবং সেখানে বিচার চলছে। সেই বিচার প্রক্রিয়ার শেষে তারা তখন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ এরা প্রকৃত অপরাধী, সুতরাং এদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের থেকেও তো ফেরত। এর আগে একবারই একজন কুখ্যাত অপরাধীকে ভারত পর্তুগাল থেকে আনতে পেরেছিল প্রত্যর্পণ চুক্তি অনুসারে। দীর্ঘ সময় 2 বছর প্রায় লেগেছিল মানে আইন আদালতের পর, কিন্তু ভারতকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমরা তার ফাঁসি দেবো, তবেই পর্তুগাল প্রত্যর্পণ করেছিল। এবং আপনি যদি দেখেন 2013 সালের যে চুক্তি অনুসারে শেখ হাসিনা যাদের উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন ফাঁসি দেওয়া হয়নি। তারা কিন্তু পরবর্তীকালে মূল স্রোতে ফিরে এসছে, তারা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এখন যুক্ত। ফলে ভারতের আইনেও এটা আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় কাউকে রাজনৈতিক কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শেখ হাসিনা একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এ বিষয়ে তো কোনো সন্দেহ কারণ নেই, তিনি বিএনপি জামায়াত এদের সকলের প্রতিদ্বন্দ্বী। ফলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে, সেটা ওই ম্যাজিস্ট্রেটই দেখবে। ফলে সেটা এক কথায় খারিজ হয়ে যাবে যদি রাজনৈতিক কারণে। দ্বিতীয়ত এটা 6 মাস পর ঘটেছে না, তিনি যেদিন এসেছিলেন সেদিন যদি সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার তাকে রাতারাতি শাস্তি দিয়ে, কারণ তাকে তো অনেক কিছু ব্যবস্থা করতে হয়েছে না, যে আইসিটি ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে হয়েছে, অর্ডিন্যান্স করতে হয়েছে, জাহাজ অ্যাপয়েন্ট করতে হয়েছে, ইত্যাদি করতে করতে তাদের 6 মাসের বেশি সময় লেগে গেছে। তারা ভেবেছেন তারা যেটা করেছে এটা গোটা দুনিয়া সবাই মেনে নেবে, এটা কেউই মানবেন না। এটা বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক নেতারা বলে থাকেন বারবার, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত, যেটা ভারতের কাছে নেই কোনো কাগজপত্র। তার মানে এখন বিষয়টি আদালতের এখতিয়ার হয়ে যাচ্ছে পুরোপুরি, কূটনৈতিক জায়গা থেকেও আদালত এখন বেশি প্রাধান্য যাচ্ছে। যদি আইসিটি ট্রাইব্যুনাল রায় সাক্ষ্য প্রমাণ সমেত এভিডেন্স শব্দটা লেখা যায়। এখন আমার প্রশ্ন যে আদালতে শরণাপন্ন হবে কে, ভারত সরকার নাকি শেখ হাসিনা? ভারত সরকার। না, শেখ হাসিনা তো নয়। যদি ভারত সরকারকে যাবতীয় আইন মোতাবেক যাবতীয় কাগজপত্র তারা যদি পাঠান, তখন ভারত সরকারকে দিতে বাধ্য। বুঝতে পারছি, ক্লিয়ার। এখন এই সংক্রান্ত একটু অন্য বিষয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে সফরের বিষয়টি, আপনি কি জানেন? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তো অনেক কিছু হয়, আমরা যে সার্ফেসটুকু দেখি রাজনীতি ভিতরে ভিতরে, তার বাইরে অনেক কিছু হয়ে থাকে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত জুড়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ভেতরে কিছু ঘটছে? আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না, স্পষ্ট কোনো বার্তা কি আছে কিনা দেশের অভ্যন্তরীণ পর্যায়ে, মানে ভেতরে কিছু অন্য কিছু করছে কিনা? যতদূর জানি এ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতি নেওয়া চলছিল মানে এটাও আমি জানি
যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগের অফিসার, তাদেরকে বলা হয়েছিল সফরের যাবতীয় প্রস্তুতি নিতে। এমনকি আমার কাছে একটা ইন্টারনাল নোটও এসেছিল, আমি পেয়েছিলাম, তাতে বিভিন্ন উইংস এর কাছে তাদের কি ভিউ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি তাদের বলা হয়েছিল, তোমরা সফর হবে কি হবে না পরে ঠিক হবে, কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো। এবং যে প্রস্তুতির কারণে বাংলাদেশ কমিশন দিল্লিতে, আমি জানি দুটি 5 তারা হোটেল, তাজ এবং হোটেল এবং মঞ্জু সেরাটন, এই দুটি জায়গায় সম্ভাব্য 20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ড্যামারেজ দিতে হতে পারে, অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি দুটো হোটেলের নাম শুনেছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের মানে এজেন্সির মাধ্যমেই জেনেছিল, বলতে কোনো দ্বিধা নেই। তো তাদের গাড়ি কি হবে, গাড়ি যারা দেন বাংলাদেশ মিশনে কতগুলো গাড়ি লাগবে, বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিল, সমস্ত তৈরি হচ্ছিল আর কি। এখন আমার যেটা মনে হয়েছে, যেটা আমরাও মানে ভারত সরকারের পররাষ্ট্র সূত্র থেকে আপনি দেখেন, গত শুক্রবারের ব্রিফিং এর যে উত্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায়, যে কঠোর ভাষায় 3টি শর্ত দিয়েছেন, কার্যত 3টি শর্তই খারিজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি প্রথমত হচ্ছে যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। অনুকূল পরিবেশ বলতে তারা বলছেন, শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে পরিত্যাগটা ভিসিয়েট হয়েছে, শব্দ ইংরেজিতে ভিসিয়েট, এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বাংলা এবং ইংরেজিতে তারা বিবৃতি পাঠ করে, লিখিত বিবৃতি, কোনো প্রশ্ন নেননি। এবং সেই লিখিত বিবৃতি ইংলিশ শব্দ ব্যবহার করেছিলেন, ভিসিয়েট হয়েছে। ভারত সরকার কালো বলেছেন যে ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করিনি, আমরা কিছু জানিও বলে অস্বীকার করেছি। শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ে, হাদির প্রত্যর্পণের বিষয়ে, দুটি বিষয়ে আমরা আইন এবং বিচার বিভাগীয় নিয়ম অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। এখন এইটুকু বলি থেমে গেছে, পূর্বেরই যে বক্তব্য তাই বলেছেন, এক কথায় বাংলাদেশের যে শর্ত, সে শর্তকে খারিজ করেছে। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই শর্ত যে আরোপ করেছেন সেটা প্রত্যাহার করে নেবেন ভারতে আসার জন্য, নাকি ওটাতেই থাকে। যদি ওটাতেই থাকেন তাহলে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। এবং কালকে যদি দেখেন দীনেশ ত্রিবেদীর যে ভাষণ রাত্রেবেলায় ভারতীয় বণিক সভার প্রতিনিধি দলের সম্বর্ধনা সভায়, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়দও ছিলেন উপস্থিত, তিনি অবশ্য বলেননি, দীনেশ ত্রিবেদী বলেছেন দুই দেশের মধ্যে বহু ইস্যু থাকবে এবং অতীতকে, আমি বলছি না খারিজ করতে হবে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে কিন্তু এগোনো যাবে। তিনি এগোনোর কথা বলেছেন, বিশ্বাস বলেছেন যে তার বিশ্বাস আছে যে ব্যাপারে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মিলিত হলে বহু সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ওই শর্ত থেকে, তারা বলছে আচ্ছা ঠিক আছে শর্তগুলো থাকলো, শর্তগুলো সহ আমরা ভেতরে গিয়ে পরে দেখা করলে তখন আবার বলবো, এই শর্ত আমাদের থাকলো মজুদ, তাহলেও গিয়ে একই শর্তের কথা বলবো, একই শর্তের উত্তর হবে, উত্তর আগে থেকেই জানা আছে। এবার আমি যেটা বলি, মানে আভ্যন্তরীণ বিষয়, যেটা আপনাদের পররাষ্ট্র মন্ত্রী বলেছিল যে আমরা কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলছিল, কিন্তু অন্য কোনো বিষয়ে না, আলাপ আলোচনা চলছিল একটি বিষয়, সেটা হচ্ছে হাসিনা প্রত্যর্পণের বিষয়ে দুই দেশের মধ্যে আলাপ আলোচনা। তারা চেয়েছিলেন একটা যৌথ বিবৃতিতে ভারত যদি নাও দেয়, খালি যদি এটা লিখে দেয় যে আমরা এই প্রসেসটা ত্বরান্বিত করছি, এরকম আর কি ধরনের একটা পয়েন্ট, সেটা ভারত সরকার বলছেন না, সম্ভব না। আমি যখন জানি না কিছু, আপনি কাগজই পাঠাননি, কি ত্বরান্বিত করবো? আপনি একটা কাগজ দিলে তো আমি ত্বরান্বিত। ফলে এটা দেখা গেছে এটা নিয়ে কোনো সমঝোতা হয়নি এই লাইনে। একমাত্র ইস্যু যে কারণে সফর পাঞ্চাল আমি বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টাকে কিভাবে জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হবে। এটা কিন্তু বলেননি যাতে গঙ্গার পানি চুক্তির কি হবে, তিস্তার কি হবে, সীমান্ত হত্যার কি হবে, এসব বিষয় না। বিষয় একটি, এই সফরটা ছিল হাসিনা কেন্দ্রিক। এটাই দুর্ভাগ্যের বিষয় যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক বলে হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন সার্জিও গৌড়ের মিটিং এর পর, শেখ হাসিনা আওয়ামী লীগ ইররেলিভেন্ট, ইংরেজিতে বলেছে ইররেলিভেন্ট, যেটা ইররেলিভেন্ট সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সকাল থেকে রাত। এটা একটা মানে কি বলা যাবে, এটাকে তো মানে আমি ভাষা পাচ্ছি না কি ব্যাখ্যা করার, কি শব্দ ব্যবহার করবো, মানে উভয় সংকটে। তৃতীয়ত আমাদের এটাও খবর আর কি আছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এবং মন্ত্রিসভার মধ্যে
এ নিয়ে প্রবল মতবিরোধ আছে। মতবিরোধ বলতে তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তি আছেন, তারা চান যে কারণে ধরুন বাণিজ্যিক দলটা সফর করছে এত কিছুর পরেও, এবং সেই বাণিজ্যিক দলের সম্পর্কে বাংলাদেশ সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কিছু, দুটি টাস্ক ফোর্স তৈরি হবে, সেই টাস্ক ফোর্স বিবেচনা করে দেবে কোন কোন বিষয়ে আমদানি রপ্তানি বা লগ্নি হতে পারে। সুতরাং এই বিষয়টা তো স্বাভাবিক আছে, তাই না? এই কারণে সেই সব বিষয়ে যেসব মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু মরিয়ার সফরটা করা হচ্ছে না। আর যারা একদল উগ্রপন্থী, যারা মনে করছেন, আমি তো উগ্রপন্থী বলছি, এই কারণে উগ্রপন্থী বলছি, তারা জামায়াত এবং এনসিপির চাপের কাছে নথি স্বীকার করছেন যে আমাদের কি তাহলে সেই কনস্টিটিউন্সি থেকে বা বিএনপি কি সরে যাবে, বিএনপি কি ওই কনস্টিটিউন্সিতে থাকবে না, আবার শেখ হাসিনা বিজেপি। এটা হচ্ছে পরিস্থিতি এখন। সেটা দিয়ে আমি মনে করি, যদিও শেখ হাসিনা এটা একটা প্রবল রাজনৈতিক চাপ তৈরি করছেন তারেক রহমান সরকার, এবং তিনি চাইছেন যাতে তারেক রহমান সরকার আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়, সেই কারণে ফিরে যাওয়ার কথাটা বলছি। বলুন। ধন্যবাদ। এই যে শর্ত দেওয়া বা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া আমাদের প্রধানমন্ত্রী সফরের বিষয়টি, ভারত সরকার এটি কিভাবে নিচ্ছে, মানে আপনি তাদের মেন্টালিটি কিভাবে নিচ্ছে আপনি দেখেছেন? এখন তো অনেক ক্ষেত্রে ভারতে অনেক আলোচনা চলছে যে ভারত সরকার এত নমনীয় মনোভাব কেন নিচ্ছে। তাদেরকে প্রায় কার্যত অপমান করা হচ্ছে অনেক সময়, তাই না? যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষাতে তো অ্যাকচুয়ালি ওটা অপমান নয়, তা সত্ত্বেও অপমানটা গায়ে পাচ্ছে না। ভারত মনে করছে যেহেতু নিকটতম প্রতিবেশী, সেখানে সাম্প্রতিক ভারতের ইন্টারনাল মেসেজ, যে মেসেজ প্রধান গিয়ে বলে এসছে যে প্রায় জঙ্গিদের একটা চাষ চলছে ওখানে, সেই ঘটনার তাতে ভারতের নিরাপত্তার জন্য সেটা বৃদ্ধি, সেটা তাকে যখন চিফ যখন যান তখন জানবেন ভয়ঙ্কর কোন তথ্য নিয়ে যান। তিনি সেই বঙ্গবন্ধুর সময় গিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য নিয়ে, পরবর্তীকালে শেখ হাসিনার সময় গিয়েছিলেন, তৃতীয়ত এই প্রথম তারেক রহমানের কাছে গেলেন। সেটা কিন্তু অন্য কোনো গোয়েন্দা নয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেউ না, প্রথম 1 নম্বর ব্যক্তি। এটাকে হালকা করে দেখার বিষয় নয়, যারা দেখতে চাইছেন দেখুন, কিন্তু বিপদটা মনে হয় বলতে চেয়েছেন আমাদের গোয়েন্দারা যে বিপদটা তারেক রহমান। ফলে এখন এটা তো ব্যাপারে তারেক রহমান এখন বলতো ঘটনা যে তিনি কোনো বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছাড়া আন্তর্জাতিক বিষয় বা সিকিউরিটি নিরাপত্তা বিষয় এখনো পর্যন্ত কোনো একটাও কমেন্ট করেন, কোনো কথাই বলেন। সেই জন্য কেউ কেউ আবার বলেন তিনি কি পুতুল প্রধানমন্ত্রী। পুতুল প্রধানমন্ত্রী হয়তো নন, আবার যেমন শেখ হাসিনা ছাড়া যেমন আওয়ামী লীগ ভাবা যায় না, তেমনি তার জিয়া পরিবার ছাড়া বিএনপিও ভাবা যায় না, এটাও ঘটনা সত্য। তারেক রহমান পুতুল হোক আর না হোক, তাকে দরকার, প্রয়োজন, বিএনপির স্বার্থে প্রয়োজন। কিন্তু হ্যাঁ না, সেটা তো নিত্য। এটা তো আমরা জানি যে 2001 থেকে 2006 ভারতের সঙ্গে তার জিয়া, মানে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, সেই অভিজ্ঞতা তো সুখকর তো নয়, তাই না? সুখকর ছিল না। তা সত্ত্বেও কিন্তু সেটা বলুন, আপনাদের বাংলাদেশের সাংবাদিক দল যারা সফর করেছেন 2 দফায়, তাদেরকে ভারতের ইম্পর্টেন্ট লোকেরা, যাদেরকে তিনি বলেন যে ইন্টারলোকুটার ইংরেজিতে বলা হয়, যারা আসলে দতিয়ালি করে সম্পর্কের ক্ষেত্রে, তারা তো সেই তাদেরকেও বলেছেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু ভুলি, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা রিলেশন রাখতে চাই, তৈরি করতে চাই। এবং দীনেশ ত্রিবেদী গতকালের ভাষণ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যেটা বলতে তারেক রহমানকে, যে তিনি এমন সম্বর্ধনা দেবেন সে যেন তারেক রহমান ভুলতে পারবেন। হতে পারে সম্বর্ধনা মানে কি, ধরুন শেখ হাসিনা গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছিলেন, তারেক রহমানকে রিসিভ করতে পারে, বলা যায় না, বলে দিতে পারেন আমার ছোট ভাই শেখ হাসিনাকে ফোন বলেছিলেন, তারেক তো ছোট ভাইও বলে দিতে পারে। তো এখন এইরকম একটা রিলেশনটাকে তো উপেক্ষা করা যাবে না। এত নিকটবর্তী একটা দেশ, এখন 4000 কিলোমিটারের উপরে সীমানা, এটাকে একদম উপেক্ষা করা সম্ভব না। আমি সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, যেমন ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন উঠছে বা আপনি নিজেও প্রশ্ন তুলছেন, যে কেন ভারত এতটা নমনীয় হচ্ছে, অথবা নমনীয় শব্দটা আমি উচ্চারণ না করলেও অনেকেই বলছেন, বা দীনেশ ত্রিবেদী বাংলাদেশের যেহেতু ভারতের হাই কমিশনার, তিনি নিজেও বলছেন ভারত মুখিয়ে আছে তারেক রহমানের সফরের জন্য। ভারত কেন এত বেশি মুখিয়ে আছে, ভারত কেন এতটা অপেক্ষায় আছে, ভেতরের বিষয়টি আসলে কি? ভেতরের বিষয় নয়, বাংলাদেশে তো একটা কনস্টিটিউন্সি আছে অ্যান্টি ভারত, আর তারেক রহমান আসলে ভারতের বন্ধু, সেটা ভারত তার গায়ে লেভেলটা ছেড়ে দিতে চায়। তারপর বাংলাদেশে যারা আছেন তারা ঠিক করবেন তারেক রহমান ভারতের বন্ধু সব বেঁচে দিলেন ভারতকে কিনা, নাকি বললেন ভারতের বন্ধু হিসেবে তাকে তার গায়ে একটা লেভেল সেটে দেওয়া। সোজা কথাটা হচ্ছে একটা, এটা হচ্ছে কূটনৈতিক চাল। আপনি একটা থিওরির কথা জানেন কিনা আমি জানি না, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, যে কাউকে, মানে যেমন কুকুরকে মারার জন্য তাকে বদনাম দিতে হয়, তাই না? বলে না
বিফোর কিলিং এ ডগ গিভ এ ব্যাড। কিন্তু অনেকটা আছে আবার প্রশংসা করে কাউকে শেষ করে দেওয়া যায়। আমি ক্রমাগত দায়িত্বে বলবো যে তারেক আমাদের বন্ধু এবং বন্ধু এবং ভীষণ বন্ধু, তার জন্য আমরা মুখিয়ে আছি। তার জন্য প্রধানমন্ত্রী যে রেড কার্পেট থেকে লাল কার্পেট, আচ্ছা কোন বিদেশি অতিথির জন্য ভারত রেড কার্পেট দেয়নি? তা আপনি একজনের নাম বলুন। লাল কার্পেট দেওয়া হয়নি এমন কোন বিদেশি অতিথি আছে? নেই তো না। প্রধানমন্ত্রী তো অনেকের জন্য এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছেন, সৌদি আরবে রিসিভ করেছেন, গলা জড়িয়ে ধরেন, দেখলে তার একটু জড়িয়ে ধরতে পারেন, বলা যায় না। এখানে তো একটা বলা হয় আমাদের এখানে হাগিং ডিপ্লোমেসি, মানে গলা জড়িয়ে দেওয়ার কূটনীতি, মানে একবারে বন্ধু আপনি তাকেই জড়িয়ে ধরতে পারেন যে আপনার নিকটতম বন্ধু, ঘনিষ্ঠতম। এটা এক। দ্বিতীয়ত আমি বলছি আভ্যন্তরীণ কোন একটা প্রয়োজনীয়তা আছে যে যেটা তার সঙ্গে সরকারি সরাসরি প্রত্যক্ষভাবে এক টেবিলে বসে যেটা বলা দরকার আছে, যেটা কূটনীতির মাধ্যমে হয়তো বলা যাবে না। এবং দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ ব্যক্তি, কাল বলেছেন তিনি যে আমি সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলি। নিশ্চয়ই এমন কোন একটা মানে তাগিদ আছে যে তাগিদটার জন্য ভারত চায়, এবং সেটা অবশ্যই আমি বলবো ভারত বাংলাদেশের উভয়ের স্বার্থে। কেন কালকেও তো শুক্রবারও তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা একটা ফরওয়ার্ড লুকিং ইতিবাচক সম্পর্ক, প্রোগ্রেসিভ সম্পর্ক তৈরি করতে চাই। সেটা তো তারা কিন্তু ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ধরনের শর্ত আরোপের পরেও কিন্তু বলেছেন খুবই কূটনৈতিক মোলায়েম ভাষায়, কিন্তু উত্তেজিত হয়ে বলেন, মোলায়েম ভাবে বলেছে দাবিগুলো খারিজ, কিছু মনে করো না, দাবিগুলো খারিজ, কিন্তু আমরা ভালো সম্পর্ক চাই। এটা কিন্তু ভারত কনস্ট্যান্টলি বলে। ফলে ভারত আপনি কখনো একটা জিনিস তো আছে যে আপনি কখনো কূটনীতিতে দায়ী করতে পারবেন না যে ভারত কোনো আগ্রহ দেখায়নি। প্রথম দিন নরেন্দ্র মোদী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে, অন্য কোনো দেশ আহ্বান জানানোর আগে। এরপরে কি বললাম, উপেক্ষা করে আপনি মালয়েশিয়া, চীন চলে গেলেন, ঠিক আছে, গেলেন। কিন্তু তারপরেও আপনি আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। আমি জানি না, কিন্তু এখনো শুনছি বাংলাদেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে বাংলাদেশের আইনজীবী প্রশাসনের বা ক্যাবিনেট স্তরের মধ্যে একটা আলোচনা আছে যে প্রধানমন্ত্রীর একবার ভারত সফর করা উচিত। এটা অপেক্ষা করাটা সঠিক হবে না। সেটা কতটুকু তারা সংখ্যাগরিষ্ঠতা পান কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। আমার ধারণা নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি তারেক রহমানকে ভারতে আসতেই হবে, তিনি আসবেন।